গ্রামটির এই প্রান্তে থাকত রহিম নামের এক হতদরিদ্র কৃষক। রহিমের নুনান্তে পান্তা ফুরানোর মতন অবস্থা, কোনো রকমে সংসার চলে তার। আচ্ছা গিন্নি, আমি তাহলে মাঠে যাচ্ছি, আর এই কোদালটাও নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো যাচ্ছ তো যাও না, পাড়ার লোকজনকে শুনিয়ে শুনিয়ে যাবার মানেটা তো আমি ঠিক বুঝতে পারছি না। ওই তো ছোট্ট একটা জমি তোমার, তাতে কি এমন চাষ হয় যে পাড়ার লোককে শুনিয়ে শুনিয়ে যেতে হবে? আজ বাড়ি আসার সময় যদি ভাল মতন টাকা পয়সা না নিয়ে এসো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। থাক থাক গিন্নি, এই সকাল সকাল তুমি আর শুরু করো না। গ্রামের সবাই আমাকে ছোট করে কথা বলে, কেবলমাত্র আমার টাকা পয়সা নেই বলে। তাই এখন তুমিও যদি আমাকে ছোট করতে শুরু করো, তাহলে কি করে হবে বলো? তার চেয়ে বরং কথা না বাড়িয়ে আমি মাঠেই যাই। তাই যাও। এরপর রহিম কথা না বাড়িয়ে চুপচাপ মাঠের দিকে চলে যায়। আজ পকেটে টাকা নেই বলে গ্রামের লোকজনদের কাছে সম্মান পাই না। বউটাও ঠিক তেমন হয়েছে। কয়েকদিন পর কুমড়োগুলো বেচে কটা টাকা বাড়িতে তুলতে হবে, না হলে সংসার ধর্ম আর বাঁচানো যাবে না। বউটা আমার শ্বশুর বাড়ি চলে যাবে। এই যে রহিম, এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন জমিদার মশাই, কি হয়েছে? কি হয়েছে কি মানে? এমন ভাব করছো যেন কিছুই জানো না। বলছি, আমার টাকাটা কবে দেবে? আজ দেব কাল দেব করে করে তো একটা বছর কাটিয়ে দিলে, আবার আর কতদিন অপেক্ষা করতে হবে? একটা কথা বলি, কান খুলে শুনে নাও। আমি তোমাকে আর 1 মাসের সময় দিচ্ছি। এর মধ্যে যদি আমার টাকা পরিশোধ না হয়, তবে আমি তোমার ভিটে বাড়ি সব কেড়ে নেব। এ তো এক আজব সমস্যায় পড়লাম। হাতে একটা টাকা নেই, আবার এদিকে জমিদার বাবুর দেনা শোধ করতে হবে। কোন দিকে যে যায় কিছুই বুঝতে পারছি না। হে ঈশ্বর, তুমি পথ দেখাও। যাক, আজ অনেক কাজ করেছি, এবার বাড়ি যায়। কিন্তু বাড়ি যে যাব, গিন্নি তো আমাকে কথা শোনাবে। না, ওসব ভাবলে চলবে না, যাই দেখি। সারাদিন খাটাখাটনির পর যদি বাড়ি গিয়ে একটু ভালো মুখ না পাই, তাহলে কি আর ভালো লাগে? এদিকে আবার জমিদার মশাইকে টাকা পরিশোধ করতে হবে। হাতে আর মাত্র 1 মাস সময়। কি যে করি, কিছুই মাথায় ঢুকছে না। গিন্নি, ও গিন্নি, আমি বাড়ি চলে এসেছি। বাইরে এসে কোদালটা নাও। বলি, একটু পাড়ায় গেছি ঘুরতে, কেন নিজের কাজটা নিজে করা যায় না? সব সময় আমাকে কি ডাকতে হবে? 2 টাকা ইনকাম করার মুরদ নেই, আবার আমাকে কাজের কথা বলতে এসেছে। জ্বলে পুড়ে মরে গেলাম। থাক, গিন্নিকে আর কোনো কথা বলবো না। রোজ রোজ এভাবে অপমানিত হতে আমার আর ভালো লাগে না। এরপর রাত হয়, রহিম তার বুকে নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সেই ভোরবেলা দিদির বাড়ি যাব বলে বেরিয়েছি, এখনো পর্যন্ত দিদির বাড়ি পৌঁছাতেই পারলাম না। খুব খিদে পেয়েছে, আশেপাশে কুমড়ো ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না। শেষে মনে হয় ভূত হয়ে কুমড়ো খেয়েই পেট ভরাতে হবে। যাই দেখি, যা জোটে তাই ভালো। এরপর ওই ভূতটি কুমড়ো খাওয়া শুরু করে দেয়। না, কুমড়োগুলো খেয়ে পেটটা তো বেশ ভরেই গেল। এই কুমড়ো যেই চাষ করুক না কেন, তাকে আমার তরফ থেকে তো কিছু একটা উপহার দিতেই হয়। আমি একটা কাজ করি, আমি আমার জাদু শক্তির মাধ্যম দিয়ে এই কুমড়োর ভেতরে কিছু সোনার বীজ পুঁতে রাখি। যেই চাষ করুক না কেন, সে আমার থেকে এই উপহারটা তো ঠিকই পেয়ে যাবে। না, এইবার আর বেশি দেরি করলে আর চলবে না, দিদির বাড়ির দিকে যেতে হবে, না হলে দিদি আবার বকবে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও পাবলিশ হলে সবার আগে তুমি দেখতে পারো। আর এই ভিডিওটির নেক্সট পার্টের জন্য কমেন্ট করে জানিও।